আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে ভারত বাংলাদেশ কূটনীতি মার খেলেও বাণিজ্য মার খায়নি, এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। গত 14 মাস যাবৎ আপনারা দেখছেন ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কটা কোন জায়গায় নেমে গেছে। ইতিমধ্যে দুদেশের জনগণের সাধারণ যাতায়াত বন্ধ, ভিসা বন্ধ, শুধুমাত্র চিকিৎসা এবং শিক্ষার্থী ভিসা ছাড়া সকল ভিসা বন্ধ, এবং দুদেশের এক প্রকার মুখ দেখা দেখি প্রায় বন্ধের মতো। কোনো রকম নিয়ম রক্ষার সম্পর্ক, নিয়ম রক্ষার কথাবার্তা, নিয়ম রক্ষার মুখ দেখা সেটি চলে। আবার বাংলাদেশ থেকে আমরা পণ্য রপ্তানি করতাম ভারতের বাজারে $2 বিলিয়ন মতো। সেই $2 বিলিয়ন গত এক বছরে বাধার সম্মুখীন হয়ে গেছে। আপনারা ইতিমধ্যেই জানেন যে স্থলপথে, মানে আমরা স্থলবন্দর দিয়ে ভারতে যে পণ্যগুলো রপ্তানি করতাম সেগুলো ভারত বন্ধ করে দিয়েছে। এর কারণটা কি? কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনের কারণে। আবার ভারতে আমরা ট্রান্সশিপমেন্ট সুবিধা পেতাম, যে ভারতের বন্দর ব্যবহার করে, সমুদ্র বন্দর, বিমানবন্দর ব্যবহার করে ইউরোপ আমেরিকায় আমরা যে পণ্য রপ্তানি করি, বিশেষত গার্মেন্টস পণ্য, সেটি আমরা ভারতের বন্দর ব্যবহার করে রপ্তানির সুযোগ পেতাম। এবং রপ্তানির সুযোগ পাওয়ার কারণে আমরা আসলে সুযোগ পেতাম, কিছু সুবিধা পেতাম। ভাড়ার ক্ষেত্রেও কম বেশি হয়। বাংলাদেশের এয়ারপোর্ট দিয়ে যদি একটা পণ্য আপনি রপ্তানি করেন, সেটা রপ্তানি করতে প্রতি কেজিতে $6 লাগে। আর ভারতের কলকাতার এয়ারপোর্ট ব্যবহার করে আপনি যদি পণ্য রপ্তানি করেন $4 লাগে। এই ধরনের আমরা নানা সুযোগ সুবিধা পেতাম ট্রান্সশিপমেন্টের কারণে, সেগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে। এটি শুধুমাত্র কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনের কারণে। আজকে বাংলাদেশের বণিক বার্তা একটি রিপোর্ট করেছে যে ঢাকার উপর দিল্লির ভূ অর্থনৈতিক প্রভাব এখনো অক্ষুণ্ণ। কিন্তু আমি বলতে চাইছি যে কূটনীতি মার খেলেও বাণিজ্য মার খায়নি। বণিক বার্তা বলছে যে ছাত্র জনতার অভ্যুত্থানে 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে গত এক বছরে বাংলাদেশ ভারত সম্পর্ক রাজনৈতিক অস্থিরতা, কূটনৈতিক টানাপোড়েন, পারস্পরিক বাকযুদ্ধে জর্জরিত। যদিও অর্থনৈতিক পরিসংখ্যান ভিন্ন বাস্তবতা তুলে ধরছে। আমদানি রপ্তানির পরিসংখ্যান বলছে খাদ্যশস্য, তুলা, সুতা থেকে শুরু করে বিদ্যুৎ ও জ্বালানিতে বাংলাদেশের উপর ভূ অর্থনৈতিক প্রভাব এখনো অক্ষুণ্ণ রয়েছে। আমি তো বলছি বেড়েছে, কারণ পরিসংখ্যানগুলো যেটি দেখলাম তাতে বেড়েছে। এই সময়ে আরও আমদানি বেড়ে গেছে। 3 দিক থেকে সীমান্ত ঘেরা অবস্থান, খাদ্য ও জ্বালানি আমদানি এবং পোশাক শিল্পের কাঁচামাল নির্ভরতা সহ নানা কারণে বাংলাদেশের ওপর ভারতের ভূ অর্থনৈতিক প্রভাব বিদ্যমান। যে প্রভাব অনেকাংশে বেড়েছে শেখ হাসিনার 15 বছরের শাসন আমলে, এবং এটি বাস্তবতা। 15 বছরের শাসন আমলে শেখ হাসিনার বেড়েছে ভূ অর্থনৈতিক প্রভাব। আজকে 14 মাস হয়ে গেছে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছে। চাইলেই কি ভূ অর্থনৈতিক প্রভাব বাতিল করে দিতে পারছে? ভারতের সাথে ব্যবসা বাণিজ্য বাতিল করে দিতে পারবে? পারবে না, এটাই বাস্তবতা। শেখ হাসিনার পতনের পর থেকেই আমি শুরুতে যেটি বলছিলাম যে বাংলাদেশিদের ভিসা সীমিত করেছে ভারত। দুদেশের মধ্যে কয়েক মাস ধরে চলা বাকযুদ্ধের পর বাংলাদেশ ভারত একে অন্যের বিরুদ্ধে পাল্টা বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করে। আমি খানিক আগে যেগুলো বললাম, তবে পরিসংখ্যান বলছে গত এক বছরে দুই দেশের রাজনৈতিক কূটনৈতিক টানাপোড়েনের পর্যায়ে প্রভাব ফেললেও বাণিজ্যের ক্ষেত্রে তেমন স্পর্শ করতে পারেনি। ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী 2024-25 অর্থ বছরে এপ্রিল টু মার্চ ভারত বাংলাদেশে রপ্তানি করেছে প্রায় $1,149 কোটি পণ্য। এর আগের বছর একই সময়ে 2023-24 অর্থ বছরে রপ্তানির পরিমাণ ছিল $1,107 কোটি। অর্থাৎ গত
অর্থ বছরের রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে 3.79%। প্রবৃদ্ধি হয়েছে, কমেনি কিন্তু। এই পরিসংখ্যানে ইঙ্গিত দেয় রাজনৈতিক টানাপোড়েন এবং উত্তেজনা থাকা সত্ত্বেও ভারত থেকে বাংলাদেশের আমদানির ধারা স্থিতিশীল রয়েছে, এমনকি কিছুটা বৃদ্ধি পেয়েছে। আমি শুরু থেকে যেটি বলছি, বাংলাদেশে খাদ্যশস্য বা নিত্য প্রয়োজনীয় পণ্য যখনই অভ্যন্তরীণ সংকট তৈরি হয়, তখনই আমদানির অন্যতম উৎস হয়ে ওঠে ভারত। চাল ও পেঁয়াজের মতো প্রতিদিনের ভোগ্য পণ্য এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ উদাহরণ। অভ্যন্তরীণ উৎপাদনে ঘাটতি, মৌসুমি সরবরাহ সমস্যা কিংবা বাজারের কারসাজি, যে কারণেই সংকট তৈরি হোক না কেন, আমদানির বড় অংশ আসে ভারত থেকে। সম্প্রতি আপনারা খেয়াল করেছেন, দেশে পেঁয়াজের বাজার হঠাৎ চড়া হয়ে উঠতে শুরু করেছিল। স্থানীয় বাজারে পাইকারি ও খুচরা দামে বাড়তে শুরু করলে ভোক্তাদের মধ্যে চাপ তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আগস্টে সরকার ভারতের দিক থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেয়। দিনাজপুরের হিলি ও যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ট্রাকে করে আমদানি শুরু হয়। ভারতীয় পেঁয়াজ দেশের বাজারে প্রবেশ করার সাথে সাথে বাংলাদেশের বাজারে প্রভাব পড়ে এবং পাইকারি বাজারে কিছুটা দাম কমে আসে এবং খুচরা বাজারে এটির প্রভাব পড়তে থাকে এবং ভোক্তারা, আমরা যারা ভোক্তা, তারা এর সুফল ভোগ করছে। ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বাণিজ্য বিভাগের তথ্য মতে 2023-24 অর্থ বছরে ভারত থেকে বাংলাদেশে পেঁয়াজ, রসুন সহ একই জাতীয় পণ্য আমদানির পরিমাণ ছিল $207 কোটি। আবার এবছর 2024-25 অর্থ বছরের ইমিডিয়েট যেটি আমরা অর্থ বছরটি শেষ করলাম, সেই অর্থ বছরে ভারত থেকে আমদানির পরিমাণ ছিল প্রায় $211 কোটি। অর্থাৎ এক বছরে এ খাতে প্রবৃদ্ধি হয়েছে 1.78%। আপনি খেয়াল করুন, আগের বছর ছিল $207 কোটি, আমরা এবছর আমদানি করেছি $211 কোটি, অর্থাৎ প্রবৃদ্ধি হয়েছে। চালের ক্ষেত্রেও একই দৃশ্যপট, এবং চালের ক্ষেত্রে দৃশ্যপটটা বাম্পার। চলতি বড় মৌসুমের শেষে হঠাৎ করেই বাজারে চালের দাম বেড়ে যায়। উৎপাদনের ঘাটতি এবং বাজারে অস্থিরতার কারণে দাম নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ভোক্তাদের ক্ষোভ দমাতে এবং সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার আমদানিতে অনুমতি দেয়। গত 12 আগস্ট থেকে আমদানিকারকদের জন্য আইপি জারি করা হয়, ইম্পোর্ট পারমিশন। এর পরপরই ভারত থেকে চাল আসতে শুরু করে। ভারতীয় চাল বাজারে আসার পর আমাদের বাজার নিয়ন্ত্রণ হতে থাকে, বাজারের দাম কমতে থাকে। ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বাণিজ্য বিভাগের তথ্য মতে 2023-24 অর্থ বছরে ভারত থেকে চাল এসেছে মাত্র $16 কোটি। সেটি কিন্তু ছিল আওয়ামী লীগের সময়কালে। কিন্তু 2024-25 অর্থ বছরে সেই পরিমাণ লাফিয়ে বেড়ে দাঁড়িয়েছে $361 কোটি। অর্থাৎ প্রবৃদ্ধির হার 2174.16% দাঁড়িয়েছে। চিন্তা করুন, আওয়ামী লীগের আমলে মাত্র আওয়ামী লীগের শেষ অর্থ বছরে $16 কোটি চাল আমদানি করা হয়েছিল। ইউনূস সরকার এসে ইউনূস সরকারের আমলে $361 কোটি চাল আমদানি করা হলো। ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের তথ্য বলছে যে 2023-24 অর্থ বছরে ভারত থেকে তুলা আমদানি হয়েছিল $2369 কোটি। আর 2024-25 অর্থ বছর, যেটি ডক্টর ইউনূস সরকারের আমল পড়েছে, সেখানে দাঁড়িয়েছে $2803 কোটি। অর্থাৎ তুলা আমদানিতে প্রবৃদ্ধি হয়েছে 18.34%। ভারত থেকে আমাদের মূল আমদানি, আমরা পেঁয়াজ, রসুন, চাল, ডাল আমদানি করি, মনে হয় যে এটাই মনে হয় বেশি, কিন্তু না। আমাদের যে গার্মেন্ট শিল্পে দিয়ে আমরা বেঁচে আছি, 85% রপ্তানি করি। এই রপ্তানির কাঁচামালটা কিন্তু ভারত থেকে আসে। এই কাঁচামালটাই হচ্ছে তুলা। 18% প্রবৃদ্ধি হয়েছে ইউনূস সরকারের আমলে, শেখ হাসিনার সর্বশেষ অর্থ বছরের তুলনায়। তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বের দ্বিতীয় অবস্থানে থাকা বাংলাদেশে 5 শতাধিক সুতাকল এবং স্পিনিং মিল রয়েছে। তারপরও প্রতি বছর বিপুল পরিমাণ সুতা আমদানি করতে হয়, যার বেশিরভাগই ভারত থেকে আসে।
ভারত থেকে স্থলবন্দর দিয়ে সুতা আমদানি এ বছরের মধ্য এপ্রিলে বন্ধ করে দেয় বাংলাদেশ সরকার। তবে বিধিনিষেধ আরোপের পরও ভারত থেকে সুতা আমদানি কমেছে সামান্যই, কারণ সমুদ্র বন্দর দিয়ে সুতা আসতে শুরু করে। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী স্থলবন্দর দিয়ে আমদানি বন্ধ হওয়ার আগের 3 মাসের চেয়ে পরের 3 মাসে ভারত থেকে সুতা আমদানি কমেছে 2,30,000 কেজি। আগে দেশটি থেকে প্রতি মাসে গড়ে 5 কোটি কেজি সুতা আসতো। বিধিনিষেধ আরোপের পর মে ও জুনে এসেছে গড়ে 4 কোটি কেজি। জুলাইয়ে আবার সুতা আমদানি 5 কোটি কেজি ছাড়িয়ে গেছে। অর্থাৎ তৈরি পোশাক শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামালের ক্ষেত্রে ভারতের প্রভাব এতটাই গভীরে যে রাজনৈতিক টানাপোড়েন বা সাময়িক নীতিগত সীমাবদ্ধতা থাকলেও বাণিজ্যের প্রবাহ বন্ধ হচ্ছে না। এভাবেই ভারতের ভূ অর্থনৈতিক প্রভাব বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানিমুখী খাতেও অক্ষুণ্ণ থেকে যাচ্ছে, অর্থাৎ আমাদের যে গার্মেন্টস খাত সেখানেও প্রভাব থেকে যাচ্ছে। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি বাড়ানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। মার্কিন বাজারে বাংলাদেশি পণ্যের উপর বাড়তি শুল্ক আরোপের প্রেক্ষাপটে দেশটির সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে নানামুখী পদক্ষেপের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে যাই হোক, যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি করুক, সুতা আমদানি করুক, সেটা টেকসই হবে না। সেটা হচ্ছে একটা আর্টিফিশিয়াল অ্যাবনর্মালিটি, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের চাপে তুলা আমদানি করা হচ্ছে, কিন্তু আমাদের মূল গন্তব্য হবে ভারত। আপনি যাই করুন, যাই বলুন, মূল গন্তব্য যদি ভারত না হয়, বাংলাদেশের গার্মেন্ট শিল্প ক্ষতিগ্রস্ত হবে। এছাড়াও বাংলাদেশে প্রতিদিন গড়ে 1700 মেগাওয়াট বিদ্যুৎ ভারত থেকে আমদানি করছে। দেশের মোট বিদ্যুৎ চাহিদা পূরণে এ সরবরাহের অবদান দাঁড়াচ্ছে 15% বেশি। স্থানীয় বিদ্যুৎ কেন্দ্রগুলোয় জ্বালানি ঘাটতি ও বিপুল পরিমাণ বকেয়া পাওনার কারণে জাতীয় গ্রিড ক্রমেই ভারতের সরকারি প্রতিষ্ঠান এবং আদানি গ্রুপের বিদ্যুৎ কেন্দ্র থেকে সরবরাহকৃত বিদ্যুতের উপর নির্ভরশীল হয়ে উঠছে। বিদ্যুৎ ক্রয়ে আদানির প্রশ্নবিদ্ধ পাওনা বিগত আওয়ামী লীগ সরকারের চাইতেও দ্রুততার সাথে পরিশোধ করবার চেষ্টা করছে অন্তর্বর্তীকালীন সরকার। এমন কথা উঠেছিল যে আদানির সাথে চুক্তি বাতিল করে দেবে। বাতিল তো করেইনি, বরঞ্চ আদানির বিদ্যুৎ যাতে বন্ধ না হয়, সরকার দ্রুত আদানির বিলগুলো পেমেন্ট করছে দ্রুততার সাথে। আদানির ভালো হয়েছে, সুবিধা হয়েছে। আওয়ামী লীগের সাথে সম্পর্ক ভালোর কারণে পেমেন্ট বাকি রাখতে পারতো, কিন্তু এখন আর বাকিতে তারা বিদ্যুৎ দেয় না, তাদের পেমেন্ট করতে হয়, বাধ্য করে সরকারকে। তাহলে অবস্থাটা বুঝুন যে ভারত বাংলাদেশ কূটনৈতিক টানাপোড়েন, কিন্তু ভারতের পণ্য ছাড়া আমাদের চলে না। আমাদের এখানে মাঝে মাঝে ভারতীয় পণ্য বর্জনের ক্যাম্পেইনও করা হয়েছিল। যেমন গত বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালেই, গত বছর যে 7 জানুয়ারি আওয়ামী লীগ সরকার নির্বাচন করলো, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনের পরে ভারতীয় পণ্য বর্জনের একটা খুব তীব্র ক্যাম্পেইন হয়েছিল। যত ক্যাম্পেইন করুন না কেন, ভারতীয় পণ্য ছাড়া আপনি চলতে পারবেন না। আমি একটা ভিডিও করেছিলাম যে আমার সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমার ভারতীয় পণ্য ছাড়া আমার শরীর চলে না। আমি যে জামা কাপড় পরে থাকি, আমি যে প্রসাধন ব্যবহার করি, সব ভারত থেকে আসে। কিভাবে ভারতকে আপনি বধ করবেন? কাজেই যারা সারাদিন ভারত বর্জন, ভারত বয়কট, ভারত শত্রু, পাকিস্তান মিত্র বলেন, তারা পাকিস্তান থেকে পণ্য নিয়ে এসে চাহিদা পূরণ করুন। পারবেন না। এই যে করাচি এবং চট্টগ্রাম বন্দরের মধ্যে জাহাজ চলাচল, বাংলাদেশ স্বাধীনতার পরে প্রথম জাহাজ চলাচল শুরু হয়েছে। কয়েকটা জাহাজ আসলো, এরপরে আর আসা শোনেন? আসে, কিন্তু খুব সীমিত। বাংলাদেশের যে চাহিদা, সেই চাহিদা কি পূরণ করতে পারবে না। আপনার চালের দাম বেড়ে যাচ্ছে, চালের আমদানির অনুমতি দেওয়া হলো, চালের দাম কমে গেল। পেঁয়াজের দাম বেড়ে যাচ্ছে, পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হলো, পেঁয়াজের দাম কমে গেল। এমনকি এই যে কাঁচামাল মরিচের দাম 1000 টাকা কেজি হয়ে যায়, ভারত থেকে আমদানি হয়, সাথে সাথে কমে যায়। ভাই, প্রতিবেশীকে আপনি ফেলে দিতে পারবেন না। এই যে আপনার 3 পাশ দিয়ে যে সীমান্ত, এটাকে আপনি সরাই দিতে পারবেন? অসম্ভব। কাজেই প্রতিবেশীকে যারা
অস্বীকার করেন, গালিগালাজ করেন, তারা নির্বোধের কাজ করেন, তারা হয়তো বোঝেন না। আমরা আশা করব সবাইকে উপরওয়ালা আল্লাহ, ঈশ্বর, ভগবান যিনি হন জ্ঞান দেন, বোঝার জ্ঞান দেন। যত জ্ঞান দেবে আল্লাহ বুঝতে শেখাবে, তত বাংলাদেশ ভালো থাকবে। ভারতের সাথে কাটাকাটি মারামারি করে বাংলাদেশ কোনোভাবে ভালো থাকবে না। আজকে ভারত যদি মনে করে যে বাংলাদেশকে আমার প্রয়োজন নেই, চারিদিকে কাঁটাতারের বেড়া দিয়ে অলরেডি তারা দিয়েছে, সিংহভাগ দিয়ে লক করে দিলাম, আপনি ল্যান্ডলক কান্ট্রি হবেন। আকাশসীমা বন্ধ করে দিল, আপনি ল্যান্ডলক কান্ট্রি হবেন, আপনি কোথাও যেতে পারবেন না। কাজেই আমাদের সবার শুভবুদ্ধির উদয় হোক। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।